আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025-এর মোট 32টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষ। আবারও পুনরায় ঢাকা পর্ব শুরু হচ্ছে আগামী 26শে জানুয়ারি থেকে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত ঢাকা পর্বে শুরুতে 8টি ম্যাচ, তারপর সিলেট পর্বে 12টি ম্যাচ, আবার চট্টগ্রাম পর্বে গিয়ে 12টি ম্যাচ, মোট 32টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর 10টি ম্যাচ বাকি রয়েছে প্রথম রাউন্ডের, তারপর প্লে অফের এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। এখন যে বাকি যে 10টি ম্যাচ রয়েছে ঢাকা পর্বে আগামী 26 জানুয়ারি, 27 জানুয়ারি, তারপর 29 জানুয়ারি, 30 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, তার আগ পর্যন্ত এখন পর্যন্ত যে 32টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 32 ম্যাচের পর পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান এবং কোন 4টি দল প্লে অফে খেলতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এর মধ্যে যারা পয়েন্ট টেবিলে দেখেছেন অথবা যারা বিপিএল এ খোঁজখবর রাখছেন তারা তো জানেনই যে রংপুর রাইডার্স দল কিন্তু 9 ম্যাচে 8 জয়ে তারা অনেক আগেই কোয়ালিফাই করে ফেলেছে। টানা 8 জয়ের পর গতকাল তারা দুর্বারাচ্ছের বিপক্ষে ম্যাচটি হেরে কিন্তু তারা এবারে বিপিএল এর প্রথম পরাজয়ের স্বাদ বরণ করলো। অন্যদিকে বাকি যে 6 দল রয়েছে এই 6 দলের মধ্যে ফরচুন বরিশাল তারা আনঅফিশিয়ালি তারা কোয়ালিফাই করে ফেলেছে। 8 ম্যাচে 6 জয়ে তারা পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে আছে। 3 নম্বর পজিশনে আছে চিটাগং কিংস, তারা 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট তাদের। 4 নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্স, তারা 9 ম্যাচে 4 জয়ে তাদের 8 পয়েন্ট। 5 নম্বর পজিশনে আছে দুর্বারাচ্ছি, তাদের 10 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট। তারপর 6 নম্বর পজিশনে আছে ঢাকা ক্যাপিটালস, তাদের 10 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট। এবং সর্বশেষ পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট স্ট্রাইকার্স, তাদের 9 ম্যাচে 2 জয়ে তাদের 4 পয়েন্ট। এর মধ্যে শুরুতে যেটা বললাম যে রংপুর রাইডার্স তারা কোয়ালিফাই করে ফেলেছে। এখন বাকি কোন 3টি দল কোয়ালিফাই করবে, এর মধ্যে একটি দল আনঅফিশিয়ালি কোয়ালিফাই করে ফেলেছে, সেটি হচ্ছে ফরচুন বরিশাল। তারা 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে তারা আনঅফিশিয়ালি কোয়ালিফাই করে ফেলেছে। এখন সেটাকে অফিশিয়াল করতে হলে তাদের হাতে থাকা 4 ম্যাচের মাত্র একটিতে জয়লাভ করলে তারা অফিশিয়ালি কোয়ালিফাই করে ফেলবে। অথবা আরও কিছুদিন গেলে, আরও কয়েকটা ম্যাচ গেলে হয়তোবা এই 6 জয়ই তারা কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ বিপিএলে পয়েন্ট টেবিল থেকে যে 4টি দল উত্তীর্ণ করবে এর মধ্যে রংপুর রাইডার্স তো উত্তীর্ণ করে ফেলেছে, বাকি যে 3টি দল উত্তীর্ণ করবে তাদের 12 পয়েন্ট হলে তারা কোয়ালিফাই করে ফেলবে প্লে অফে। এখন থেকে অবস্থাটা এরকম হয়েছে, ফরচুন বরিশাল 8 ম্যাচে 6টিতে জয়লাভ করেছে, শেষ 4টি ম্যাচ হেরে গেল তারা, সেক্ষেত্রেও তারা কোয়ালিফাই করে ফেলবে। তারা হয়তোবা পয়েন্ট টেবিলে তখন 4 নম্বর পজিশনে থেকে তারা কোয়ালিফাই করতে পারে। তবে তারা হয়তোবা এভাবে তো আর চিন্তা করবে না যে আমাদের জয় বা কোয়ালিফাই করা পূর্ণ হয়ে গেছে, আমাদের 6টি জয় পেয়ে গেছি। তারা আরও একটি ম্যাচ জিততে চাইবে, আরও একের অধিক ম্যাচ তারা জিততে চাইবে। এখন 4 ম্যাচে একটিতে জয়লাভ করলে তারা কনফার্ম কোয়ালিফাই নিশ্চিত হয়ে যাবে তারা। তারপর চিটাগং কিংসের কথা বলে, চিটাগং কিংস তারা 9 ম্যাচে 5টিতে জয়লাভ করেছে, তাদের পয়েন্ট হচ্ছে 10। এখন তাদের হাতে 3টি ম্যাচ বাকি রয়েছে, এই 3 ম্যাচের মধ্যে তাদেরকে কমপক্ষে একটি ম্যাচে জয়লাভ করতে হবে, সেটিতে জয়লাভ করলে 12 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে ফেলবে। 10 পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করা সম্ভব, তবে সেটা অনেক বেশি রিস্কি, তাই সেই রিস্ক তো তারা অবশ্যই নিতে চাইবে না। তাদের হাতে থাকা 3 ম্যাচের কমপক্ষে একটিতে তারা জয়লাভ করতে যাবে, একটিতে জয়লাভ করলে তাদের 12 পয়েন্ট হয়ে যাবে। 12 পয়েন্ট হয়ে গেলে তারা পয়েন্ট টেবিলে যদি 4 নম্বর পজিশনেও থাকে তারা উঠে যেতে পারবে। তবে তাদেরও টার্গেট থাকবে তারা আরও 2 জয় নিয়ে, অর্থাৎ কমপক্ষে 7 জয় নিয়ে তারা যাতে উঠতে পারে, তাদের এটা টার্গেট থাকবে। এর মধ্যে তারা যদি আরেকটি জয়লাভ করতে পারে তারা কনফার্ম উঠে যাবে। এখন বাকি যেই 4টি দল রয়েছে অর্থাৎ দুর্বারাচ্ছি, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, এর মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা 2 দল সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস, অর্থাৎ ঢাকা 6 নম্বরে এবং সিলেট 7 নম্বরে রয়েছে। এই 2 দলেরই হাতে ম্যাচ রয়েছে যে কয়টি, অর্থাৎ ঢাকা 10টিতে 3টিতে জয়লাভ করেছে, হাতে আছে আর মাত্র 2 ম্যাচ। 2 ম্যাচের 2টিতেই তাদের জয়লাভ করতে হবে। 10 পয়েন্ট হলে তখন তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। আর যদি 2 ম্যাচের একটি তো হেরে যায় তারা পয়েন্ট টেবিলের এই সেরা 4-এর রেস থেকে তারা ছিটকে যাবে। এমনিতে তারা আনঅফিশিয়ালি তারা ছিটকে গিয়েছে। আসলে স্ট্রাইকার্স তারা 9 ম্যাচে তারা 2টিতে জয়লাভ করেছে, তাদের হাতে আর 3 ম্যাচ আছে, 3 ম্যাচে 3টিতেই জয়লাভ করতে হবে। 10 পয়েন্ট নিয়ে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে, তারা আনঅফিশিয়ালি ছিটকে গেছে। এখন আর যদি 3 ম্যাচের মধ্যে কমপক্ষে যদি একটি তো হেরে যায় তারা, তাহলে তারা অফিশিয়ালি ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। অর্থাৎ সর্বনিম্ন এই টুর্নামেন্টের প্লে অফে যাওয়ার একদম সর্বনিম্ন পয়েন্টটা হচ্ছে 10 পয়েন্ট, অর্থাৎ 5টি ম্যাচে কমপক্ষে জয়লাভ করতে হবে, যেটা আবার 5টি ম্যাচে জয়লাভ করে ওঠা সম্ভব না। 6 ম্যাচ হলে আপনি উঠে যেতে পারবেন, কারণ যেহেতু একটি দল উঠে গিয়েছে 8 জয় নিয়ে 16 পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। বাকি দলগুলোর মধ্যে রেস হচ্ছে, সেখানে 12 পয়েন্ট হলে কনফার্ম উঠে যাবেন আপনি। সেক্ষেত্রে এই রেসে রয়ে গেল কে, আমি ধরে নিলাম যে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স তারা উত্তীর্ণ করতে পারবে না, কারণ ঢাকা বা সিলেট তাদের হাতে যে কয়টি ম্যাচ আছে, ঢাকার হাতে 2টি ম্যাচ আছে, 2টিতে জয়লাভ করতে হবে 10 পয়েন্ট নিয়ে। তাদেরও তারপর রিস্ক থাকবে যে উপরে দলগুলো যদি 2, 3, 4 থাকা দলগুলো যদি বা 5-এ থাকা দলগুলো যদি 12 পয়েন্ট জোরও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই 10 পয়েন্ট নিয়ে কোনো লাভ হবে না। আবার তার উপর যদি একটি ম্যাচ হেরে যায় তাহলে তো অটোমেটিক্যালি ছিটকে যাবে, সেখানে উপরের দলগুলো 10 পয়েন্ট নিয়েও তারা যেতে পারবে তখন যদি তারা
8 পয়েন্টে তারা ছিটকে যায়। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের বেলাও সেম, তাদের হাতে 3টি ম্যাচ আছে, 3 ম্যাচে 3টিতে জয়লাভ করতে হবে, তখন 10 পয়েন্ট হবে, তখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। আর যদি একটি তো হেরে যায় তারা ছিটকে যাবে। দুর্বার আছে এবং খুলনা টাইগার্সের এখনও পথ খোলা আছে। খুলনা টাইগার্সের প্রথমে কথা বললে তাদের হাতে তারা পয়েন্ট টেবিল 4 নম্বর পজিশনে আছে, 9 ম্যাচে 4 জয় 8 পয়েন্ট, তাদের হাতে 3টি ম্যাচ বাকি আছে, 3 ম্যাচের তাদের 2টিতে জয়লাভ করতে হবে, 2টিতে জয়লাভ করতে পারলে 12 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে ফেলবে। আর যদি একটিতে জয়লাভ করে সেক্ষেত্রেও তাদের সুযোগ থাকবে 10 পয়েন্ট নিয়ে উপরে উঠার, তবে সেটা খুব রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে তারা চাইবে খুলনা টাইগার্স 3 ম্যাচে 2টিতে জয়লাভ করতে। অন্যদিকে দুর্বার রাজশাহী 10 ম্যাচে তাদের 4 জয়, এখন তাদের হাতে 2টি ম্যাচ বাকি রয়েছে, তাদেরকে 2 ম্যাচে 2টিতেই জয়লাভ করতে হবে, তবে এক জয় নিয়ে ওঠা সম্ভব। সেক্ষেত্রে আবার ওই জয়টা কার এগেনস্টে হচ্ছে, এমনকি নিচের দলগুলোর কি অবস্থা সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ দুর্বার আছে, যদি আমরা যদি একটু দুর্বার আছে বাকি ম্যাচগুলো খেয়াল করি, বাকি শেষ তাদের 2টি ম্যাচ হচ্ছে 26 তারিখ রংপুরের বিপক্ষে, 27 তারিখ সিলেটের বিপক্ষে। এখন তারা যদি রংপুরের বিপক্ষে ম্যাচটি জয়লাভ করে 10 পয়েন্ট তাদের হয়ে যায় এবং সিলেটের বিপক্ষে তারা হেরে যায়, এবং সিলেট যদি তাদের হাতে রাখা সবগুলো ম্যাচ জয়লাভ করে, অর্থাৎ 3টিতে জয়লাভ করে 10 পয়েন্ট হয়ে যায়, তখন কিন্তু সিলেটেরও 10 পয়েন্ট হয়ে যাবে, রাজশাহীরও 10 পয়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু রাজশাহীর জন্য ও নেট রান রেটটা মেইন ইস্যু হয়ে দাঁড়াবে। তাই রাজশাহীকে 2 ম্যাচে 2টিতেই জয়লাভ করতে হবে। আবার যদি এরকম হয় যে রাজশাহী 2 ম্যাচের মধ্যে রংপুরের সাথে জয়লাভ করলো কিন্তু সিলেটের কাছে হেরে গেল, অন্যদিকে সিলেট তাদের 3 ম্যাচের মধ্যে একটি ম্যাচে হেরে গেল, তখন কিন্তু তাদের রাজশাহীর সুযোগটা বেশি থাকবে 10 পয়েন্ট নিয়ে, তখন কারণ ওই দল সিলেটের তখন 8 পয়েন্ট থাকবে, যার কারণে রাজশাহী এগিয়ে থাকবে। আবার যদি আমরা আরেকটি উদাহরণস্বরূপ খুলনার দিকে তাকাই, খুলনার হাতে 3টি ম্যাচ বাকি আছে, 3 ম্যাচের 2টিতে জয়লাভ করলে 12 পয়েন্ট ইজিলি তারা উঠে যাবে। আর যদি একটিতে জয়লাভ করে সেক্ষেত্রে তাদের সুযোগ রয়েছে। তবে খুলনার হাতে যে 3টি ম্যাচ বাকি আছে, বরিশাল, রংপুর এবং ঢাকা, এর মধ্যে উদাহরণস্বরূপ তারা বরিশালের বিপক্ষে জয়লাভ করলো, তাদের 10 পয়েন্ট, রংপুরের বিপক্ষে উদাহরণস্বরূপ জয়লাভ করতে পারলো না, তখনও 10 পয়েন্ট, এবং ঢাকার বিপক্ষে তারা হেরে গেল, তখনও তাদের 10 পয়েন্ট। সেক্ষেত্রে ঢাকা যদি তাদের হাতে থাকা 2টি ম্যাচের মধ্যে যদি 2টিতে জয়লাভ করে ফেলে সেক্ষেত্রে ঢাকার 10 পয়েন্ট হয়ে যাবে, তখন খুলনারও 10 পয়েন্ট, তখন যাদের নেট রান রেট ভালো তারা উঠে যাবে। অন্যদিকে যদি এরকম হয় যে খুলনা তাদের হাতে থাকা 3টি ম্যাচের মধ্যে একটিতে তারা জয়লাভ করলো, উদাহরণস্বরূপ বরিশাল অথবা রংপুরের বিপক্ষে যে কোনো একটি দলের বিপক্ষে জয়লাভ করলো, একটিতে হারলো, ঢাকার বিপক্ষে হারলো, সেক্ষেত্রে তাদের 10 পয়েন্ট। অন্যদিকে ঢাকার যে হাতে থাকা 2টি ম্যাচ আছে, 2টি ম্যাচের মধ্যে ঢাকা যদি খুলনার বিপক্ষে জয়লাভ করে এবং পরবর্তী অন্য ম্যাচটি হেরে যায়, তখন তাদের 8 পয়েন্ট হবে, অন্যদিকে খুলনার হয়ে যাবে 10 পয়েন্ট, তখন খুলনা অগ্রাধিকার পাবে উঠে যাওয়ার জন্য। তার মানে সর্বশেষ যেটা বোঝা যাচ্ছে, এবং যদি ক্লিয়ার কাট হিসাব দেখি যে আমরা যে কোন দল জিতলো, কাদের দিকে তাকিয়ে থাকতে হবে, কাদের দিকে না তাকিয়ে থাকতে হবে, সেটিকে যদি আমরা বিবেচনা না রেখে শুধুমাত্র একটি দল, আপনি আপনার পছন্দের দলের কোয়ালিফাই করতে হলে কী করতে হবে সে শুধুমাত্র সেটা বিবেচনা রাখেন, তাহলে রংপুর রাইডার্স কোয়ালিফাই করে ফেলেছে। ফরচুন বরিশাল যদি আপনি ফ্যান হন, তাদের 8 ম্যাচে 6 জয় নিয়ে 12 পয়েন্ট, তারা আনঅফিশিয়ালি তারা উঠে গেছে। যদি তারা সবগুলো ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে নেট রান রেটটা ভালো থাকলে তারা যদি সেরা 4-এ থাকে, 4 নম্বর পজিশনে থাকে, তারা কোয়ালিফাই করে ফেলবে। তবে তারা যদি একদম নিশ্চিন্ত হতে চায় তাহলে কমপক্ষে 4 ম্যাচে একটিতে তারা জয়লাভ করতে পারবে, এবং সেটা সম্ভব বলে আমি মনে করি। চিটাগং কিংস তাদের হাতে 9 ম্যাচে 5টিতে জয়লাভ করেছে, 10 পয়েন্ট। এখন যদি আপনি চিটাগং কিংস ফ্যান্স হন তাহলে বাকি 3 ম্যাচে কমপক্ষে একটিতে জয়লাভ করতে হবে, 12 পয়েন্টে তারা উঠে যাবে। কিন্তু যদি তারা সবগুলো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু 10 পয়েন্টে খুব রিস্ক হয়ে যাবে, যার কারণে তাদের 3 ম্যাচের কমপক্ষে একটিতে জয়লাভ করতে হবে, 2টিতে জয়লাভ করতে পারলে আরও ভালো। খুলনা টাইগার্স যদি আপনি ফ্যান হন, 9 ম্যাচে তাদের 4 জয় নিয়ে 8 পয়েন্ট, তাদের 4 নম্বর পজিশনে আছে, হাতে থাকা 3 ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করলে ইজিলি তারা উঠে যাবে। আর যদি 3 ম্যাচের মধ্যে একটিতেও জয়লাভ করে ওঠা সম্ভব, তবে সেক্ষেত্রে কিছু ইফস অ্যান্ড বাটস আছে, যার কারণে তাদের 2টিতে জয়লাভ করতে হবে। রাজশাহীর হাতে থাকা 2টি ম্যাচ বাকি আছে, তাদের 10 ম্যাচে 4 জয় 8 পয়েন্ট, রাজশাহীর হাতে থাকা 2 ম্যাচে 2টিতে তাদের জয়লাভ করতে হবে, তখন 12 পয়েন্ট নিয়ে তারা উঠে যেতে পারবে নেট রান রেটের, যদি নেট রানের বিষয়টা নাও আসতে পারে। তবে 2 ম্যাচে তাদের 2টিতে জয়লাভ করতে হবে, তাই রাজশাহীর জন্য খুব টাফ 2 ম্যাচে 2টিতে জয়লাভ করা। খুলনার বিপক্ষে, খুলনার জন্য কিছুটা সহজ, 3 ম্যাচে 2টিতে জয়লাভ করতে হবে। ঢাকা সিলেটের জন্য খুবই টাফ, কারণ ঢাকা সিলেট যদি তাদের হাতে থাকা সবগুলো ম্যাচ জয়লাভ করে 10 পয়েন্ট হয়ে যায়, তারপরে তাদের অন্যান্য দলের পয়েন্টের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই শেষ পর্যন্ত ধরে নেওয়া যায় যে রংপুরের সাথে আনঅফিশিয়ালি এখন পর্যন্ত ফরচুন বরিশাল তারা প্লে অফে উঠে গেছে। বাকি 2 দলের মধ্যে যারা এগিয়ে আছে তারা হচ্ছে চিটাগং কিংস এগিয়ে আছে তৃতীয় দল হিসেবে, খুলনা এবং রাজশাহী 2টি দলের মধ্যে একটি দলই উঠতে পারে। আর ঢাকা আর সিলেটের সুযোগ টেকনিক্যালি থাকলেও যদি একটু রিয়েল ফ্যাক্ট বলি আমরা, আসলে তারা উঠতে পারবে না। তাই বলা যাচ্ছে যে খুলনা এবং রাজশাহীর মধ্যে মূলত ফাইটটা হবে। চিটাগং আরেকটি ম্যাচ জয়লাভ করলে উঠে যাবে, বরিশাল তো প্রায় আনঅফিশিয়াল উঠে গেছে, এবং রংপুর তো আগে থেকেই ওঠা। এখন দেখার বিষয় যে আপনার পছন্দের দল কী রকম পারফরমেন্স করে। আগামী 26 জানুয়ারি ঢাকা পর্বের ম্যাচ বরিশাল এবং সিলেট মধ্যকার ম্যাচ রয়েছে দুপুরে, সেই ম্যাচে যদি সিলেট স্ট্রাইকার্স
ফ্যান হলে আপনার সিলেট স্ট্রাইকার্সের জয়ের তো বিকল্প নেই, জিততে হবেই। আর ফরচুন বরিশাল জয়লাভ করে ফেললে তারা অফিসিয়ালি তারা কোয়ালিফাই করে ফেলবে। আর সন্ধ্যায় ম্যাচ রয়েছে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্স, 26 তারিখের কথা বলছি। দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্স মধ্যকার ম্যাচে রংপুর রাইডার্স তো আগে থেকে কোয়ালিফাই করে ফেলেছে, যেহেতু তারা সর্বশেষ ম্যাচটি রাজশাহীর কাছে হেরেছে, তারা অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে, তাদেরকে জয়লাভ করতে হবে ম্যাচটি। আর রাজশাহী যদি কোয়ালিফাই করতে হয় তাহলে তাদেরকে যে কোনো মূল্যে রংপুরকে হারাতে হবে। তাই রাজশাহীর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এই ম্যাচটা, রংপুরের থেকেও বেশি ইম্পর্টেন্ট রাজশাহীর জন্য। আর ফরচুন বরিশাল এবং সিলেটের মধ্যে বরিশাল জয়লাভ করলে কোয়ালিফাই করে ফেলবে, তবে সিলেটের জন্য ইম্পর্টেন্ট, কারণ সিলেটকে ডু অর ডাই ম্যাচ, প্রতি ম্যাচগুলো তাদের ডু অর ডাই ম্যাচ, তাদেরকে বরিশালকে হারাতে হবে। তবে বরিশাল সিলেটের মধ্যে আমি বরিশালকে এগিয়ে রাখবো। রংপুর রাজশাহীর মধ্যে তো রংপুরকে এগিয়ে রাখার কথা ছিল, তবে সর্বশেষ ম্যাচ রাজশাহী জয়লাভ করেছে, যার কারণে কিন্তু এই ম্যাচটা 50-50 অবস্থায় রয়েছে। যদি হেরে যায় বরিশালের বিপক্ষে তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে টুর্নামেন্ট থেকে। আর বরিশাল জিতে গেলে তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলবে। আর রাজশাহী রংপুরের মধ্যে যদি রংপুর জিতে তাহলে কোনো পরিবর্তন হবে না, তারা 1 নম্বরে ছিল, 1 নম্বরই থাকবে। আর যদি রাজশাহী জয়লাভ করে তাহলে তাদের প্লে অফে ওঠার রাস্তাটা আরও কিছুটা সুগম হবে। তো সবগুলো দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।